প্রতিদিনই যেন নতুন কোনো খবরে সরগরম হয়ে উঠছে রাজ্য রাজনীতি, আর এসবের মাঝেই সামনে আসছে আরো বিস্ফোরক অভিযোগ। দর্শক দেখতে পাচ্ছেন শুভেন্দু অধিকারীর বাড়ির ভিতরে আক্রমণ করা হয়েছে। শুভেন্দু অধিকারীর খারাপ অবস্থা হয়। এদিকে আজ শুভেন্দু অধিকারীর বাড়িতে আক্রমণ করেছে মমতা ব্যানার্জির তৃণমূল কর্মীরা। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে ধ্বংসলীলা চলছে। শুভেন্দু অধিকারীর খারাপ অবস্থা, অন্যদিকে নরেন্দ্র মোদী বিপদে। বিশ্ব রাজনীতির দাবার ছকে যখন একের পর এক নতুন সমীকরণ তৈরি হচ্ছে, তখন অর্থনৈতিক যুদ্ধ, শুল্ক যুদ্ধ এবং কূটনৈতিক শক্তির লড়াইয়ে উত্তপ্ত হয়ে উঠেছে আন্তর্জাতিক মঞ্চ। देश के रुपया में खाना खाएगा, कपड़ा देगा, मेडिसिन देगा, एक दामाद है। নদী চোর ছেলেকে আটক করা হলে বেপাত্তা মাত্রর বাবা। প্রায় একই আশঙ্কার কথা শোনা গিয়েছে এবার বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর গলায়। তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে সরানোর চেষ্টা করতে পারেন। সেক্ষেত্রে শুভেন্দুর কনভয়ে আইডি হামলা হতে পারে বা রাসায়নিক স্প্রেও করা হতে পারে। মুখ খোলো মমতা, জানতে চায় জনতা। এই স্লোগানই মুখর গোটা বাংলাদেশ। কিন্তু কেন জানেন? কারণটা হচ্ছে বাংলাদেশের হাদি মৃত্যু নিয়ে এমন মন্তব্য করেছেন, তাতে করে বাংলাদেশ নতুন করে ফুঁসে উঠেছে। আর তাই বাংলাদেশে ইনকলাব মঞ্চ নামক একটি ছাত্র নাগরিক সংগঠনের টাকা শুভেন্দু অধিকারীর প্রতিবাদ মিছিল। শুভেন্দু অধিকারী উপর চন্দ্রকোনায় যে গুন্ডামি হয়েছে, যাবে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূলের গুন্ডারা, তারই প্রতিবাদে চন্দ্রকোনায় আজ শুভেন্দু অধিকারীর মিছিল। দল বেঁধে এবার তৃণমূল কর্মীরা শুভেন্দু অধিকারীর বাড়িতে ঝাঁপিয়ে পড়েছে শুভেন্দু অধিকারীর খারাপ অবস্থা করে শুভেন্দু অধিকারীর দুর্নীতি করার বিষয়ে। দর্শক শ্রোতা, শুভেন্দু অধিকারী যখন ক্ষমতায় বসেছিলেন পশ্চিমবঙ্গে, এরপর থেকেই অসংখ্য স্বৈরাচারী করতেছে সাধারণ জনগণের বিরুদ্ধে। এইটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জনগণ প্রকাশ্যে বলতেছে, এবং এই ঘটনাকে কেন্দ্র করে গোপনে প্রকাশ্যে অনেক ষড়যন্ত্র হচ্ছে কিভাবে শুভেন্দু অধিকারীকে ক্ষমতা থেকে হটানো যায়। এখন সেই পরিকল্পনাটা সফলও হয়। আপনারা দেখতে পারবেন শুভেন্দু অধিকারীর বর্তমান অবস্থা এবং নরেন্দ্র মোদীও যে আটক হয়ে এই ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক চাপে, এইসব দেখতে পারবেন। চন্দ্রকোনায় আজ শুভেন্দু অধিকারীর প্রতিবাদ মিছিল। শুভেন্দু অধিকারী উপর চন্দ্রকোনায় যে গুন্ডামি হয়েছে, যাবে ঝাঁপিয়ে পড়েছিল তৃণমূলের গুন্ডারা, তারই প্রতিবাদে চন্দ্রকোনায় আজ শুভেন্দু অধিকারীর মিছিল, মহা মিছিল রয়েছে। পাশাপাশি শুভেন্দু অধিকারীর পরিবর্তন সংকল্প সভাও রয়েছে আজ চন্দ্রকোনায়। শনিবার চন্দ্রকোনায় বিরোধী দলনেতাকে হত্যার ছক তৃণমূলের, এবং তারই প্রতিবাদে আজ চন্দ্রকোনায় শুভেন্দুর মিছিল। সেদিন রাতেই আমরা চন্দ্রকোনায় মশাল মিছিল দেখেছি শুভেন্দুর। আজ চন্দ্রকোনায় শুভেন্দুর প্রতিবাদ মিছিল, মহা মিছিলের নেতৃত্ব দেবেন শুভেন্দু অধিকারী। তবে শুধু মহা মিছিলই নয়, এরপরে রয়েছে পরিবর্তন সংকল্প সভাও। মহা মিছিলের পরেই পরিবর্তন সংকল্প সভা রয়েছে শুভেন্দু অধিকারী। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের তিন প্রতিনিধি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মেঘা, অর্ণব এবং সুদীপ্ত রয়েছে। আমি সরাসরি প্রথমে চলে যাব সুদীপ্তর কাছে। সুদীপ্ত, আজকের এই মহা মিছিল ঘিরে চন্দ্রকোনায় কতটা উৎসাহ দেখতে পাচ্ছ? সেদিন শুভেন্দু অধিকারীর ওপর হামলার পর মানুষ কতটা রেগে আছেন? একেবারেই সমাদৃত। তোমাকে প্রথমেই দেখাবো চন্দ্রকোনা রোডে আমি যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি, এই জায়গাটাই কিন্তু সেই ঘটনাস্থল যেখানে রাজ্যের বিরোধী দলনেতার উপরে হামলাটা হয়েছিল। এবং আমার পেছনের ছবিটা যদি একটু দেখাই তুমি বুঝতে পারবে। দেখো, গোটা এলাকাটা কিন্তু একেবারে কার্যত গেরুয়া পতাকায় মুড়ে ফেলা হয়েছে, কারণ আজ আর কিছুক্ষণ অপেক্ষা, তারপরে রাজ্যের বিরোধী দলনেতা তিনি এই চন্দ্রকোনা রোডে আসবেন এবং এখান থেকে কিন্তু বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন। যদি আমাদের সাথে রয়েছেন, সেদিন গৌতম কুয়ারিও আক্রান্ত হয়েছিলেন, তিনি রয়েছেন। গৌতম বাবু, আপনি আক্রান্ত হয়েছিলেন, কোথায় কিভাবে ঘটলো এই ঘটনাটা? আপনারা ঠিক রাত্রি 8টা থেকে 8:10-15 মধ্যে আমরা এখানে চায়ের দোকানে আমাদের এক কার্যকর্তার সঙ্গে গল্প করছিলাম। কোন জায়গাটা? এই সামনেটা, এই 10 হাত দূরে করছিলাম। হঠাৎ করে দেখি তৃণমূলের ওখানে একটা ঠেক থাকেই, কম বেশি মাতালরা ওই অঞ্চলের অফিসে ক্লাব বানিয়ে ফেলেছে। ওইখানে ওই অঞ্চলটি রাত্রি 10টা-11টা পর্যন্ত কোনো মদের আসর চলে। তো আমরা জানি রীতিমতো মদ খেতে জড়ো হয়েছে। হঠাৎ করে আমাদেরকে দেখে সেদিন ওরা বলতে শুরু করে জয় বাংলা, জয় বাংলা। তখন শুভেন্দু অধিকারী কনভয় রাস্তায় না, আমাদের কাছে সেই সময় কোনো খবর ছিল না। আচ্ছা, দাদা এই রাস্তা দিয়ে যাতায়াত করে, কিন্তু দাদার তো নিরাপত্তার ব্যাপার থাকে, আর দাদা আমাদেরকে জানিয়েই দাঁড়ায়, যতবার দাঁড়িয়েছে। তো আমাদেরকে খবর ছিল না আমাদের কাছে। আমরা ওইখানে বেশ কিছুক্ষণ চায়ের আড্ডায় ছিলাম। যখনই জয় বাংলা আওয়াজ তুলে আমরাও কৌতূহল বসে আমরাও জয় শ্রীরাম বলতে শুরু করে আমাদের কার্যকর্তারা। হঠাৎ করে আমার কাছে একটি ফোন আসে যে ওইখানে যে জমায়েত, ওইখানে দাদা আসছে,
দাদার উপর হামলা করার জন্য ওরা জড়ো হয়েছে। আচ্ছা, ঠিক আছে, সাথে সাথে খবর পাওয়া যাওয়ার সাথে সাথে আমরা আমাদের কার্যকর্তাদের ফোন করতে থাকি, কিন্তু সেই সময়টা এত কম ছিল, 5 থেকে 7 মিনিট। ওরা কি নিয়ে হামলা চালালো? আমরা দেখি ওরা দাঁড়িয়ে ছিল, যখন ওদের হাতে পিপ ছিল, পিপ ছিল, কেরোসিনের পিপ, তার মধ্যে কেরোসিন পেট্রোল থাকতে পারে। আচ্ছা, ঠিক আছে, তারপরে আপনার রড ছিল, বাতা ছিল, সেগুলো সাইড করা ছিল, রাতের অন্ধকার তো পেছন দিকে রাখা ছিল। যেই মাত্র সাইডের দাদার যে কনভয়ের যে আওয়াজ ওদের কানে আসা মাত্রই শুভেন্দুর কথায় কি ওঠা বসা করে লোকজন? পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। শুভেন্দু একটা ছাগলের এরকম মনে হতে পারে, কুজোরও শখ হয়, চিতয়ে শোয়ার। শুভেন্দুর মতো ছাগল আত পাগলা। দর্শক, রাজনীতির এক অদ্ভুত, নির্মম এবং চাঞ্চল্যকর খেলা দেখছে ভারতের পশ্চিমবঙ্গ। বলা হয়ে থাকে ইতিহাস কাউকে ক্ষমা করে না, আর বিভাজনের রাজনীতি শেষ পর্যন্ত নিজের ঘরেই আগুন লাগায়। ঠিক এমন এক অভাবনীয় দৃশ্যপট আজ তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের বুকে। প্রায় ৭৯ বছর ধরে যে ক্ষমতার স্বাদ পায়নি বিজেপি, সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে হিন্দুত্বের চরম জয়গান গেয়ে এবং হিন্দুদের সুদিন ফিরিয়ে আনার বিশাল প্রলোভন দেখিয়ে তারা এবার সেই ক্ষমতার মসনদে বসেছে। কিন্তু ক্ষমতা পাওয়ার পর এই কয়েকদিনেই যেন মোহভঙ্গ হতে শুরু করেছে সাধারণ মানুষের। বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তার দল বিজেপি যে কট্টর হিন্দুত্ববাদী এবং মুসলিম বিরোধী এজেন্ডা নিয়ে এগোচ্ছে, তার সবচেয়ে বড় এবং তীক্ষ্ণ প্রতিবাদ এখন আর বিরোধী শিবিরের থেকে আসছে না। এই প্রতিবাদ আসছে স্বয়ং সনাতন ধর্মাবলম্বী এবং সাধারণ হিন্দু ভোটারদের কাছ থেকেই। মস্তক ইসলাম বিরোধী, মুসলমান বিরোধী একটা দল, যারা ধর্মের নামে রাজনীতি করে, ধর্মের নামে মানুষকে ভাগ করার চেষ্টা করছে। সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে হিন্দু পুরোহিতরাও এখন প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়ে বলছেন, শুভেন্দুকে ভোট দিয়ে আমরা আমাদের জীবনের সবচেয়ে চরম ভুল করেছি। ক্ষমতায় এসেই শুভেন্দু অধিকারীর প্রশাসন একের পর এক এমন সব বিতর্কিত সিদ্ধান্ত নিচ্ছে, যা পশ্চিমবঙ্গের যুগ যুগ ধরে চলে আসা চিরচেনা অসাম্প্রদায়িক কাঠামোকে সরাসরি আঘাত করছে। বিশেষ করে মুসলিমদের ধর্মীয় অধিকারের উপর নগ্ন হস্তক্ষেপ করে হিন্দু মুসলিম দাঙ্গা বা বিভাজন তৈরির যে অপচেষ্টা চলছে, তা নিয়ে রাজ্যের হিন্দু সমাজই এখন সোচ্চার হয়ে রাজপথে নেমেছে। আমাদের আর ঘুম নেই, রাত্রে ঘুম নেই, চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমি তো হিন্দু লোক, আমি তো দাস, আমি ব্যবসা করি খাই। দেশ নিউজ 24 এর আজকের এই মেগা ডকুমেন্টারিতে আমরা গভীরভাবে বিশ্লেষণ করে দেখব কেন শুভেন্দুর নিজস্ব ভোটাররাই আজ তার পদত্যাগের দাবিতে ফুঁসে উঠেছে এবং কিভাবে তার চরম ইসলাম বিরোধী এজেন্ডা খোদ হিন্দুদের অর্থনীতিকেই ধ্বংসের মুখে ঠেলে দিয়ে হাজার হাজার পরিবারকে পথে বসিয়েছে। ক্ষমতায় বসার পরপরই শুভেন্দু অধিকারীর প্রশাসন রাজ্যের মসজিদগুলোতে আজানের উপর কড়া নিষেধাজ্ঞা আরোপ করে। প্রশাসনের পক্ষ থেকে ফতোয়া দেওয়া হয়েছে, লাউড স্পিকারে আজানের শব্দ কোনোভাবেই 65 ডেসিবেলের বেশি হতে পারবে না। প্রশাসনের খোড়া যুক্তি হলো, এতে নাকি এলাকার বয়স্ক মানুষ ও শিশুদের সমস্যা হয় এবং পরিবেশ মারাত্মকভাবে দূষিত হয়। কিন্তু প্রশাসনের এই সম্পূর্ণ একচোখা নীতির চরম প্রতিবাদ করেছেন খোদ হিন্দু সমাজের সচেতন নারীরাই। তারা প্রশাসনের মুখের উপর করা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেছেন, আজান যদি 65 ডেসিবেলের বেশি হতে না পারে, তবে পাড়ায় পাড়ায় যখন মন্দিরে বা পূজায় দিনের পর দিন লাউড স্পিকারে উচ্চস্বরে ঢ্যাং ঢ্যাং করে মাইক বাজিয়ে খোল কীর্তন হয়, তখন পরিবেশের কথা কোথায় থাকে? স্পিকারে বলেছে আজান বন্ধ, 65 ডেসিবেলের উপরে নাকি করে। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, পাড়ায় তো বহু জায়গায় হচ্ছে কি বয়স্ক মহিলারা, বাচ্চারা থাকে, তাহলে মন্দিরে ঢ্যাং ঢ্যাং করে মাইক চালাবে না? মানে হিন্দু সমাজের সচেতন মানুষেরা বলছেন, পরিবেশ রক্ষা আসলে বিজেপির কোনো উদ্দেশ্যই নয়। এরা তো কোনোদিনই পরিবেশ নিয়ে ভাবেনি। এদের মূল লক্ষ্য হলো সংখ্যাগরিষ্ঠের দম্ভ দেখিয়ে একটি বিশেষ সম্প্রদায়কে কোণঠাসা করা এবং মানুষের মাঝে ধর্মীয় বিভাজনের বীজ বপন করা। ওই হিন্দু নারীদের স্পষ্ট বক্তব্য, আমি আমার ধর্ম মানব, কিন্তু আমার পাশের মানুষটির ধর্মে আঘাত করে নয়। রাজনীতি যদি মানুষের মধ্যে বিভাজন আনে, তবে সেই রাজনীতিকে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত। রাজ্যের সনাতন ধর্মাবলম্বী সমাজকর্মীরা অত্যন্ত স্পষ্ট ভাষায় বলছেন, প্রকৃত সনাতনী সেই ব্যক্তি যিনি সব ধর্মমতকে সমানভাবে সম্মান করেন এবং বহুত্ববাদী সংস্কৃতিকে বুকে আলিঙ্গন করেন। একজন সত্যিকারের হিন্দু কখনোই ধর্মের ভিত্তিকে মানুষের পোশাক, ভাষা বা সংস্কৃতিকে দিয়ে ভাগ করতে পারে না। তারা অত্যন্ত আক্ষেপের সাথে স্মরণ করিয়ে দিচ্ছেন যে এটা শ্রী রামকৃষ্ণ পরম হংসদেব এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর মাটি। রামকৃষ্ণ নিজে একটি মসজিদে গিয়ে ধ্যানস্থ হয়ে দেখতে চেয়েছিলেন সব ধর্মের ঈশ্বর এক কিনা। মহাপ্রভু শিখিয়েছিলেন প্রেম ও সম্প্রীতি, মারামারি বা কাটাকাটি নয়। প্রকৃত সনাতনীদের মতে যদি কোনো মসজিদে আগুন লাগে বা কোরআন শরীফ পড়ার উপক্রম হয়, তবে একজন সত্যিকারের হিন্দুর প্রথম কাজ হবে সবার আগে ছুটে গিয়ে ওই মসজিদটিতে এবং কোরআন শরীফ বাঁচানো। কোনো উপাসনালয় ভেঙে দেয়া বা মানুষের ধর্মাচরণে বাধা দেয়া কখনোই হিন্দু ধর্মের শিক্ষা হতে পারে না। কিন্তু সাধারণ মানুষ আজ বুঝতে পারছে যে শুভেন্দু অধিকারী এবং আরএসএস এর মূল এজেন্ডা হলো ভারতের ধর্মনিরপেক্ষ সংবিধান সম্পূর্ণ লঙ্ঘন করে জোরপূর্বক হিন্দু রাষ্ট্র কায়েম করা। সংবিধান অনুযায়ী শপথ নিয়ে শুভেন্দু এখন যে বিভাজনের রাজনীতি করছেন, তা শুধুমাত্র মুসলমান নয়, বরং দেশের ব্যাপক সংখ্যক দলিত এবং খেটে খাওয়া শ্রমজীবী মানুষের বিরুদ্ধেও এক বড় ধরনের চক্রান্ত।
বিশ্ব রাজনীতির দাবার ছকে যখন একের পর এক নতুন সমীকরণ তৈরি হচ্ছে, তখন অর্থনৈতিক যুদ্ধ, শুল্ক যুদ্ধ এবং কূটনৈতিক শক্তির লড়াইয়ে উত্তপ্ত হয়ে উঠেছে আন্তর্জাতিক মঞ্চ। তখন বিশ্বের দুই বৃহৎ গণতান্ত্রিক শক্তি ভারত এবং আমেরিকাকে ঘিরে সামনে এলো এক অন্যতম অত্যন্ত তাৎপর্যপূর্ণ বার্তা। এমন এক সময় যখন বাণিজ্যিক টানাপোড়েন, শুল্ক আরোপ এবং অর্থনৈতিক প্রতিযোগিতা নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরেই চলছে চাপানুতোর, তখন হোয়াইট হাউস থেকে শোনা গেল এমন এক বক্তব্য যা নতুন করে আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ। শুধু রাজনৈতিক সৌজন্য নয়, বরং ব্যক্তিগত সম্পর্কের কথাও প্রকাশ্যে তুলে ধরেন তিনি। আর সেই বক্তব্য ঘিরেই শুরু হয়েছে নতুন করে জল্পনা। আন্তর্জাতিক কূটনৈতিক ময়দানে কি আরও শক্তিশালী হচ্ছে ভারত? আমেরিকার সঙ্গে কি নতুন অধ্যায় শুরু করতে চলেছে নয়াদিল্লি? নাকি এর আড়ালে রয়েছে আরও বড় অর্থনৈতিক ও কৌশলগত সমীকরণ? হোয়াইট হাউসের সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি আপনাদের প্রধানমন্ত্রীকে খুবই পছন্দ করি, তিনি আমার খুব ভালো বন্ধু, আমাদের মধ্যে অসাধারণ সম্পর্ক রয়েছে। কি বলছেন ডোনাল্ড ট্রাম্প, শুনবো। And you know, look, India for years has, and I don't blame them, I blame us because we had stupid people here. India for years really took advantage of the United States. You know that. Are you from India by any chance? Huh? I thought you were from Germany. I'm from India. I'm only kidding. You're central casting, okay? And that's a very good thing. India for years took advantage of this country. They charged us tremendous tariffs, and they paid nothing. They wouldn't let Harley, as an example in the past, they wouldn't let Harley Davidson sell its motor. They would charge 200% tariff. So Harley Davidson was precluded. They ended up going to India and building their own plants, which is unfortunate that that happened, but it happens. That was before me. But they charged tremendous amounts of tariffs to our company, and we didn't charge them anything. You know, they sold motorbikes here too. You know what we charged them? Nothing. And now it's the exact reverse. And we're making a lot of money with India. But we'll get to a deal, because I like your Prime Minister a lot. He's a good friend of mine. Get along great, and we're going to make a deal. We have a very good relationship. বিশ্ব রাজনীতির অন্দরে এই বক্তব্যকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ শুধু বন্ধুত্বের বার্তা নয়, একই সঙ্গে ভারত আমেরিকার সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী সুর শোনা গেছে ট্রাম্পের গলায়। বর্তমান বিশ্বে শুধুমাত্র সীমান্তে গোলাবর্ষণের মধ্যে সীমাবদ্ধ নয়, অর্থনৈতিক, বাণিজ্যিক, প্রযুক্তি এবং কৌশলগত আধিপত্যের লড়াইও আজকের বিশ্বের অন্যতম বড় যুদ্ধ। আর সেই যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হলো শুল্ক যুদ্ধ। দীর্ঘদিন ধরে এই ভারত এবং আমেরিকার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক নিয়ে নানা বিতর্ক রয়েছে। বিশেষ করে আমদানির ক্ষেত্রে শুল্ক নিয়ে দুই দেশের মধ্যে একাধিকবার মতবিরোধ প্রকাশ্যে এসেছে। ট্রাম্প সেই প্রসঙ্গই তুলে ধরে বলেন, অতীতে ভারত আমেরিকার পণ্যের উপরে ব্যাপক শুল্ক আরোপ করা হতো। ট্রাম্পের ভাষায়, বহু বছর ধরে ভারত আমেরিকার ওপরে উচ্চ হারে শুল্ক চাপিয়েছে, বাণিজ্যিক সুযোগ নিয়েছে। আমেরিকান পণ্যের জন্য ভারতীয় বাজার সহজ ছিল না, কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। বর্তমানে আমেরিকা ভারতের সঙ্গে বাণিজ্য করে উল্লেখযোগ্য অর্থনৈতিক সুবিধা অর্জন করেছে। ট্রাম্প বলেন, বহু বছর ধরে ভারত আমাদের ওপরে প্রচুর শুল্ক বসিয়েছে, তারা সুবিধা পেয়েছে, কিন্তু এখন পরিস্থিতি পাল্টেছে। এখন আমরা ভারতের সঙ্গে বাণিজ্য করে অনেক অর্থ উপার্জন করছি। এই মন্তব্যের মধ্যে স্পষ্ট হয়ে উঠছে অর্থনৈতিক শক্তির নতুন সমীকরণ। কারণ গত এক দশকে ভারত বিশ্বের অন্যতম দ্রুত বিকাশমান অর্থনীতিতে পরিণত হয়েছে। একই সঙ্গে উৎপাদন, প্রযুক্তি, প্রতিরক্ষা এবং বিনিয়োগের ক্ষেত্রে আন্তর্জাতিক মঞ্চে ভারতের গুরুত্ব বহুগুণ বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞদের মতে, ভারতকে ছাড়া ইন্দো প্যাসিফিক অঞ্চলে আমেরিকার দীর্ঘমেয়াদী কৌশল কার্যকর করা কঠিন। অন্যদিকে আমেরিকার বিনিয়োগ, প্রযুক্তি এবং বাজার ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে সম্পর্ক যতই মধুর হোক, বাণিজ্য যুদ্ধের বাস্তবতা কিন্তু এখনো শেষ হয়ে যায়নি। একদিকে বন্ধুত্বের বার্তা, অন্যদিকে শুল্ক নিয়ে চাপ। এই দ্বৈত বাস্তবতার মধ্যেই চলছে দুই দেশের কূটনৈতিক লড়াই। সম্প্রতি 1 জুন থেকে 4 জুন পর্যন্ত নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয় ভারত এবং আমেরিকার মধ্যে 4 দিনের গুরুত্বপূর্ণ বাণিজ্য বৈঠক। এই বৈঠকে অংশ নেন দুই দেশের শীর্ষ পর্যায়ের বাণিজ্য প্রতিনিধিরা। বৈঠকের আলোচ্য বিষয় তালিকায় ছিল অত্যন্ত বিস্তৃত। পণ্য বাণিজ্য, শুল্ক পরিকাঠামো, সরবরাহ শৃঙ্খল, অর্থনৈতিক নিরাপত্তা, প্রযুক্তিগত সহযোগিতা এবং বিনিয়োগ সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সূত্রের খবর, বৈঠকের মূল লক্ষ্য ছিল দীর্ঘদিনের বাণিজ্য অচলাবস্থা দূর করা এবং একটি অন্তর্বর্তীকালীন চুক্তির মাধ্যমে নতুন পথকে তৈরি করা। বৈঠক শেষে দুই পক্ষই আলোচনাকে ফলপ্রসূ বলে দাবি করেন। শুধু তাই নয়, দ্রুত একটি অন্তর্বর্তীকালীন চুক্তি চূড়ান্ত করার দিকেও এগিয়ে যাচ্ছে দুই দেশ।
এই পরিস্থিতিতে ট্রাম্পের মন্তব্য আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে, কারণ তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে শেষ পর্যন্ত ভারত এবং আমেরিকার মধ্যে একটি বাণিজ্য চুক্তি হবেই। ট্রাম্প বলেন, দর্শক আমরা আপনারা তো একটি- দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এবং পক্ষে অনেক কথা হয় এবং পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে অসংখ্য ঘটনা যে এই মুহূর্তে ঘটতেছে এইগুলো নিয়ে কথা হয়। কাজ পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।